প্রিয় দর্শক, আমি মাসুমা খাতুন বাংলা ভালোবাসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছেন আশা করি। আমার অনেক অনেক শুভেচ্ছা নিন। আমাদের আজকের আসরে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ নেতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, জেল হত্যাকাণ্ডের শহীদ তাজউদ্দিন আহমেদের স্মৃতিচারণ। তবে তার আগে অভিবাসন সম্পর্কে জেনে রাখার মতো কিছু তথ্য। হ্যাঁ, বলছিলাম আজ রয়েছে তাজউদ্দিন আহমেদের স্মৃতিচারণ। মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই স্মৃতিচারণের আয়োজন করেছি। আমন্ত্রণ জানিয়েছি তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদকে। আরেকবার বলি তাজউদ্দিন আহমেদের পরিচয়। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং জেল হত্যাকাণ্ডে শহীদ। সেই মর্মান্তিক কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবেন তার কন্যা শারমিন আহমেদ। পেশায় তিনি হলেন মিনারেট অব ফ্রিডম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, এবং আরেকটি প্রতিষ্ঠান পিস এডুকেশন অ্যান্ড ইন্টারফেথ ডায়ালগে তিনি কনসালটেন্ট। এছাড়া এখানে রয়েছে বাংলাদেশি আমেরিকান মহিলাদের একটি প্রতিষ্ঠান সংহতি, তারও তিনি প্রতিষ্ঠাতা সদস্য। সংহতি বাংলাদেশের দুস্থ মেয়েদের জন্য কাজ করে থাকে, বিশেষ করে অর্থ যোগানের কাজ করে থাকে। তিনি লেখকও বটে, বই লিখেছেন। একটি বইয়ের কথা বলছি, দুটি ভাষায়, ইংরেজি এবং বাংলায়। বইটির নাম হলো রেইনবো ইন এ হার্ট, হৃদয় রংধনু। এই বইটি এখানে মন্টগোমারি কাউন্টি পাবলিক স্কুলের শিক্ষা বোর্ড প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের পড়ার জন্য অনুমোদন করেছেন। এছাড়া তিনি বহু পুরস্কারে ভূষিত, দেশ বিদেশ ঘুরেছেন সেবামূলক কাজে, বিভিন্ন সম্মেলনে যোগ দিতে। তা আসুন তাজউদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা শারমিন আহমেদের সঙ্গে আমরা আলাপ করি। তিনি তার পিতার স্মৃতিচারণ করবেন এবং সেই স্মৃতিচারণ আপনারা দেখবেন কয়েকটি পর্বে। তো শারমিন, এখন আমরা যে জন্য আজকে এখানে তোমাকে আমন্ত্রণ জানিয়েছি, তোমার পিতা তাজউদ্দিন আহমেদ, তোমার চোখে দেখা তোমার পিতা, তাকে কেমন কেমন করে দেখেছো, কিভাবে দেখেছো, আজ আমাদের দর্শকদের সামনে সেসব কিছু কথা তোমার কাছ থেকে জেনে নেব। তিনি তো বিখ্যাত মানুষ, তার সম্পর্কে বই লেখা হয়েছে অনেক কিছু, কিন্তু তুমি তাকে অনেক কাছে থেকে দেখেছো, গভীরভাবে দেখেছো, এবং তার মৃত্যুর পরেও তুমি তাকে নিয়ে অনেক কাজ করেছো। তো চলো আজ স্বাধীনতা দিবস উপলক্ষে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধার সঙ্গে তার কিছু কথা আমরা বলি। মাসুমা আপা, তাজউদ্দিন আহমেদ এক বিশাল ব্যক্তিত্ব, এবং তার কন্যা হিসাবে তার সম্বন্ধে কিছু বলতে পারার সৌভাগ্য এই বাংলা ভালোবাসি অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে করে নিলেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আমার বাবা তাজউদ্দিন আহমেদ, যাকে আমি এবং আমার ভাই বোনরা আব্বু বলে সম্বোধন করতাম, সেই মানুষটির অতীতকে যদি আমরা পর্যালোচনা করতে চাই তাহলে একটা বর্তমানকে নিয়ে আসতেই হবে। তা হলো তাজউদ্দিন আহমেদের সবচাইতে বড় পরিচিতি কি? তিনি একজন মহান মানুষ ছিলেন, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সাফল্য কি? কোনো ইতিহাস সচেতন বাংলাদেশের কোনো নাগরিককে যদি প্রশ্ন করা হয় যে তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সাফল্য কি ছিল, তাহলে নিঃসন্দেহে তিনি বলবেন যে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করে বিজয়ের চূড়ান্ত সোপানে পৌঁছে দেওয়াই ছিল তার রাজনৈতিক জীবনের বড় সাফল্য। কিন্তু তার এই পরিশ্রম, এই সাধনা, এই বিকাশ
একজন সফল রাজনীতিবিদ হিসাবে, সফল রাষ্ট্রনায়ক হিসাবে, দূরদর্শী প্রজ্ঞাবান একজন কূটনীতিবিদ হিসেবে তাকে একদিনই সম্ভবপর হয়েছিল? তার জন্য আমাদের অতীতে ফিরে যেতেই হবে। নিশ্চয়ই। আমার বাবার জন্ম হয় 1925 সালের 23শে জুলাই গাজীপুর জেলার দরদরিয়া গ্রামে, থানা কাপাসিয়া। আমার দাদা ইয়াসিন খান ছিলেন আরবি ফার্সি শিক্ষায় শিক্ষিত এবং ইংরেজি শিক্ষার প্রচন্ড বিরোধী, কিন্তু আমার বাবার জ্ঞান স্পৃহা ছিল অসীম এবং তার লেখাপড়ার প্রতি তার প্রচন্ড উদ্যম উৎসাহ দেখে আমার দাদা দাদির সিদ্ধান্ত নিলেন তাকে স্কুলে ভর্তি করবেন। গ্রামের মক্তবে তার প্রথম পাঠ শুরু হয় এবং তিনি 11 পারা কোরআনের হাফেজও ছিলেন। এবং এক সময় সে স্কুলও তাকে ধারণ করতে পারল না, কারণ তার পরিসর ছিল আরো ব্যাপক। তখন তাকে যেতে হলো কাপাসিয়া মাইনর স্কুলে। সেখান থেকে তিনি নাগরী খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি হলেন। সেখানেও তিনি এত ভালো রেজাল্ট করলেন যে সেখানকার হেডমাস্টারের পরামর্শক্রমে তিনি ভর্তি হলেন ঢাকার সেন্ট গ্রেগরি বয়েজ হাই স্কুলে। তিনি সে সময় ম্যাট্রিক পরীক্ষায় 12তম স্থান অধিকার করেন। উনি এই গল্পটা বলছিলেন আমাদের যে উনি যেদিন পরীক্ষা দিতে যাবেন ম্যাট্রিক পরীক্ষা, তার আগের তিনি জেল থেকে ছাড়া পান। হ্যাঁ, 12 বছর বয়সে তিনি যখন খ্রিস্টান নাগরী স্কুলে, না তারও আগে কাপাসিয়া মাইনর স্কুলের ছাত্র, তখন তার বয়স 10-11, তখন দুজন বিপ্লবী ব্রিটিশ শাসনের বিরোধিতা করায় নজরবন্দি হিসেবে ওই কাপাসিয়াতে আশ্রয় নেন। তখন তারা এই উদীয়মান ছাত্র তাজউদ্দিনকে দেখে মুগ্ধ হন এবং তারা তাকে দেশপ্রেম, মানুষ সেবায় উদ্বুদ্ধ করেন। এবং সে সময় আমার সবচেয়ে অবাক লাগে যে মেয়ে হিসেবে আমি তো তাকে আবিষ্কার করেই যাচ্ছি। আমার জন্য এটা ভাবাবেগের ব্যাপার। তারপরও আমি বস্তুনিষ্ঠভাবে ব্যাপারটাকে দেখার চেষ্টা করি যে সে সময় তাজউদ্দিন বড় হচ্ছেন, তার 18-19 বছর বয়সে তিনি চিন্তা করছেন যে একটা চাষি দেশে পাটের দার ওঠানামা করলে একটা দরিদ্র চাষির উপর কি চাপ পড়ে, এবং যখন ধানের দর বারবার ওঠানামা করতে থাকে ব্যাপকভাবে, তার ফল দেশের জন্য কতখানি অশুভ হয়। এবং এই ব্যাপারগুলি উনি পর্যবেক্ষণ করেছেন খুব কাছে থেকে। যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, তিনি সবার আগে লাইন করে দাঁড়িয়ে দরিদ্র আত্মর জন্য রক্ত দিয়েছেন, নিঃস্বার্থভাবে সেবা করেছেন। আমি ওনার ডায়েরিগুলি যখন দেখছিলাম, 47-48 সালে লেখা ডায়েরি, তখন ওনার বয়স 21-22 বছর। তখন উনি স্কলারশিপের টাকা দিয়ে উনি বিধবা এবং দুস্থদের সাহায্য করতেন। আচ্ছা, একটা কথা বলিনি, এই ডায়েরিগুলো কি প্রকাশিত হয়েছে না? হ্যাঁ, মাসুম আপা প্রথমে ডায়েরিগুলো উনি ইংরেজিতে লিখেছেন, খুব সুন্দর চমৎকার হাতের লেখা এই ডায়েরিগুলোকে প্রথম অনুবাদ করেন ঐতিহাসিক এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যক্ষ সর্দার ফজলুল করিম। এবং তারপরে এই সমস্ত ডায়েরিগুলোকে বই হিসাবে অনুবাদের প্রধান ভার তুলে নেয় আমার ছোট বোন সেমিন হোসেন রিমি। এবং 1947-48 এবং 50-52 ডায়েরি দুখণ্ডে বের হয়েছে বাজারে, নাম তাজউদ্দিন আহমেদের ডায়েরি। এখানে একটা কথা মনে পড়ছে যে ভাষা আন্দোলনের উপর প্রথম বস্তুনিষ্ঠ ডকুমেন্টেড যে রিসোর্স যা আমরা পাই, বদরুদ্দিন ওমর রচিত পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি বইটি মাধ্যমে, সেই বইটির মূল উপাদান রচিত হয়েছিল বেসড আপন তাজউদ্দিন আহমেদ সেই তরুণ যুবকের ডায়েরি হতে, যা বদরুদ্দিন ওমর অকুণ্ঠ চিত্তে তার বইটিতে স্বীকার করেন। তারপরে তিনি উচ্চশিক্ষা পেয়েছেন কোথায়? উনি তারপর উনি তো সেন্ট গ্রেগরি স্কুলে গেলেন, তারপর তিনি ঢাকা কলেজে উনি ভর্তি হলেন। ওখান থেকে উনি গেলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স এবং আরবিতে সাবসিডি নিয়ে উনি অতি উচ্চ সম্মানের সাথে
উনি তিনি তো আরবি পড়তে পারতেন, বলতে পারতেন? আরবি পড়তে পারতেন, বলতেও পারতেন। আর আমার নানা সৈয়দ সিরাজুল হক তখন ছিলেন ঢাকা কলেজের প্রিন্সিপাল, আচ্ছা, এবং আচ্ছা। তারই সেরা ছাত্র ছিল আমার বাবা তাজউদ্দিন আহমেদ। আচ্ছা আচ্ছা। তারপরে তিনি বাংলাদেশের রাজনীতিতে কখন কখন এলেন? যে বাংলা, এই যে ভাষা আন্দোলন গেল, তারপরে আমাদের মুক্তির আন্দোলন শুরু হলো, তাতে তিনি কখন জড়ালেন এবং কি কি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়? আব্বু ছিলেন, তার ডায়েরির উপর ভিত্তি করে বলছি যে দেখা যায় যে তিনি মুসলিম লীগের কনভেনশনে উনি সে সময় তৎকালীন ভারত গমন করেন, দিল্লিতে তিনি যান, এবং তিনি মুসলিম লীগের ছাত্র শাখার সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু দেশ যখন স্বাধীন হলো তখন এই অনুভূতিটি আরো প্রগাঢ় হলো যে মুসলিম লীগ বর্তমান পূর্ব পাকিস্তানকে নতুন করে দেওয়ার উপযোগী দল হয়তো নয়, আরো নতুন প্রগতিশীল চিন্তা চেতনার একটা প্রয়োজন রয়েছে। তার ভিত্তিতে শুরু হলো আওয়ামী মুসলিম লীগ মৌলানা ভাসানীর নেতৃত্বে, এবং 55 সালে সে আওয়ামী মুসলিম লীগ হলো আওয়ামী লীগ, জনতার পার্টি, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাঙালি হিসাবে কাতারভুক্ত হয়ে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে একটি প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনকে সঞ্জীবিত করবে। বেশ, তারপরে তো যাই হোক আমরা একটু চলে আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা তার জীবনের প্রধান দিক। তো 70 সালে তো নির্বাচন হলো, জিতলো আওয়ামী লীগ, কিন্তু পেল না ক্ষমতা। তখন থেকে তার কি ভূমিকা? একটা মজার কথা, আমার বাবাকে আমি যখন দেখি 70 সালে তো নির্বাচন হলো, 12 নভেম্বরে ঘূর্ণিঝড়ের কথা তো আমরা সকলে জানি। আমি তখন ছোট, আমার ভাই তখন সবেমাত্র জন্ম নিয়েছে। আমার বাবা সে সময় বন্যা দুর্গতদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম সকলকে সহ ঘুরে বেড়াচ্ছেন। তো সে সময় মনে পড়ে যে আমাদের বাড়িতে অনেক লোক আশ্রয় নিয়েছিল বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য। এর মধ্যে তোমার বাবা মার বিয়ের কথাটা একটু শুনি। কবে বিয়ে হলো তাদের? আমার আব্বুর সাথে আমার বিয়ে হয়েছে 1959 সালের 26 এপ্রিল। আচ্ছা। আর তখন থেকেই তো তিনি সংগ্রামী। তখন মা জেনে শুনে বিয়ে করলেন? আম্মা জেনে শুনে বিয়ে করেছেন, কারণ উনি তো অনেক জেলে থাকতেন। উনি আমার মনে হচ্ছে যে আম্মা বলছিলেন যে আব্বু আমার বিয়ের প্রায় 1 সপ্তাহ পরেই আব্বু জেলে চলে যান, এবং আম্মা জেনে শুনেই, তিনি ছিলেন তখনকার দিনে একজন প্রতিষ্ঠিত শিক্ষাবিদ, নামকরা ঢাকা কলেজের প্রিন্সিপালের মেয়ে, এবং তিনি হয়তো পারতেন একটা খুব একটা প্রতিষ্ঠিত, একটা সেফ এবং সাউন্ড একটা প্রফেশনের কাউকে বিয়ে করতে। কিন্তু যেহেতু তিনি নিজেই ছিলেন একজন সমাজ সংস্কারক, এবং তার কাছে মনে হচ্ছিল যে হতে পারে দুটো নদী যদি একত্রিত হয়ে যায় তাহলে তো মহাসাগরে পৌঁছা আরো সহজ ব্যাপার হবে। তো এইভাবে ওনারা যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন, ওনাদের আম্মার বিয়ের মোহর ছিল আব্বুর কাছ থেকে 1 রাশ বেলি ফুল। তারা ভাবলেন যে আমাদের বাংলাদেশি মেয়েরা নিগৃহীত হয়, নির্যাতিত হয়, এবং গয়নাটা হয়ে ওঠে একটা নারীর প্রধান মূল্য, একটা নারীর নিজের ব্যক্তিত্ব, চিন্তাধারা, ওগুলোর ঊর্ধ্বে। তো ওই প্রথাটাকে, ওই বেলি ফুলের মালা সমর্পণের মাধ্যমে তারা কিন্তু একেবারেই সেটিকে, আমার মনে হয়, প্রথার বিরুদ্ধে প্রথম সংগ্রামী একটা পদক্ষেপ নেন। এবারে আমরা চলে আসি, আমি জানি তোমার পিতা যে সংগ্রামী ছিলেন সেজন্য তোমার মাকে কতখানি আত্মদান করতে হয়েছে, প্রায় একা একাই তোমাদের মানুষ করতে হয়েছে তাকে। তিনি অবশ্যই আমাদের শ্রদ্ধার পাত্রী। তবে আমরা চলে যাই, চলো এবার যখন স্বাধীনতা আন্দোলনের সময় 25শে মার্চ সবার উপর ঝাঁপিয়ে পড়লো জলযাত্রা, সেখান থেকে বলো। আব্বু ছিলেন 25শে মার্চের আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান সহচর এবং বিশ্বস্ত নেতাকর্মী, এবং তারা টিম হিসেবে
তারা সারা বাংলাদেশে সংঘবদ্ধভাবে সুসংগঠিতভাবে অসহযোগ আন্দোলনকে পরিচালিত করেছেন এবং বঙ্গবন্ধুর নির্দেশে আব্বু 35টি নির্দেশ জারি করেন, যা এত শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়, যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। সারা দেশ মানে উঠেছে বসেছে সেই কথায়, সত্যি শৃঙ্খলার সঙ্গে। তো যখন 25 এবং তার কিছুদিন আগে থেকে আব্বু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নেতৃবৃন্দ, ছাত্র জনতা সকলেই আজ করতে পারছিল যে পাকিস্তানি প্রশাসন একটা হার্ড লাইন নেবে, তারা বাঙালির এই সাফল্য মণ্ডিত এই মহান বিজয়কে কখনোই মেনে নিতে পারবে না, সেটা সুস্পষ্ট হয়ে উঠলো। এবং তখন আব্বুর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা হয়েছিল যে তারা একত্রে আত্মগোপন করে তারা স্বাধীনতার পথে মানুষকে যুদ্ধ চালাবেন। তো কিন্তু বঙ্গবন্ধু তো গেলেন না। 25 মার্চ আমার মনে হয় রাত 10টা 10:30টার দিকে আব্বু, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং অনেকে গিয়েছিলেন এবং তখন আব্বু বারবার তাকে অনুনয় বিনয় করছিলেন যাতে তিনি চলে আসেন এবং একত্রে তারা স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করবেন। কিন্তু আব্বুকে মুজিব কাকু, আমি বঙ্গবন্ধুকে মুজিব কাকু সম্বোধন করতাম, তাই বলছি, মুজিব কাকু বললেন, না তাজউদ্দিন, তোমার উপর ভরসা আছে, তোমরা চলে যাও, তোমরা পারবে চালাতে, আমি যাব না। তো উনি তো গেলেন না। তারপর তো উনি পাকিস্তান কারাগারে বন্দী হলেন। তাজউদ্দিন সব কখন গেলেন? তখন আব্বু এটি আমার মুখ থেকে শোনা এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম তার স্মৃতিকথাতেও লিখেছেন যে আব্বু বাড়িতে এলেন এবং উনি পাগলের মতো হন্য হয়ে উনি 25 রাতে যখন বঙ্গবন্ধু ওনাদের সাথে আত্মগোপনে রাজি হলেন না, তখন আব্বু চলে এলেন। আমিরুল ইসলাম কাকু, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেন কাকু ওনারা গাড়িতে ছিলেন। আব্বু গাড়ি থেকে নেমে আমাদের 7 মসজিদ রোড ধানমন্ডির বাড়িতে ঢুকলেন তড়িঘড়ি করে। উনি তাড়াতাড়ি করে ওনার বেশভূষা পাল্টে একটি লুঙ্গি এবং একটা লম্বা পাঞ্জাবি পরলেন এবং একটা গামছা কাঁধে নিলেন এবং ওনার কাছে একটা রাইফেল ছিল, সাথে নিয়ে উনি বেরিয়ে পড়লেন অজানার উদ্দেশ্যে। আচ্ছা শারমিন, আমার মনে হয় যে আমাদের আজকের আসরে সময় শেষ। তো আমরা পরবর্তী এরপর থেকে আমরা আগামী সপ্তাহে আমাদের দর্শকদের আবার বলবো। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে 25 রাত্রিতে তাজউদ্দিন আহমদ তার স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেন। তিনি মুক্তিযুদ্ধে যোগ দেবেন, দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাবেন। বাকিটুকু আগামী সপ্তাহে। আজ এ পর্যন্তই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের হত্যা করা হয়, তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম নিতে না পারি তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। The distinguished representative of India. More than 10 million people have so far settled in our territory. And Prime Minister of Pakistan. We're not going to stipulate with the numbers, but whatever the number, we are prepared to take that against the leaders of Pakistan. Representative of the United States. For the return of the refugees to their home, the Pakistan government was willing to meet with an appropriate representative of the so-called Bangladesh.
On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Jai